প্রশান্ত রক্ত বেরিয়েছে। অভিজিৎ, দয়া, নিশ্চয়ই এটা খুনিরই রক্ত। খুনি প্রশান্তর ওপর হামলা করে আর তখন নিজেকে বাঁচানোর জন্য প্রশান্ত ওর সঙ্গে মারামারি করে আর খুনির রক্ত প্রশান্ত শরীরে লেগে যায়। তবে খুনিরও গুরুতর আঘাত লেগেছে, সামান্য আঘাতে এত রক্ত বেরোবে না তার। তার মানে খুনির শরীরে এখনো আঘাতের চিহ্ন থাকা উচিত। আরো একটা কথা বস, কি? টেন্টের পাশে যে পাথরের উপর রক্তের ছাপ ছিল সেই রক্তটা প্রশান্তরই। তার মানে পুরো ব্যাপারটাই ওই তাঁবুর আশেপাশে ঘটেছে। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই জুতোটা পেয়েছি। তাহলে কি এই জুতোটা আয়েশার না? তো এগিয়ে গিয়ে দেখি। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার। ছুরি দিয়ে আঘাত করেছে স্যারের পিঠে 5 বার। ওকে একটু উল্টে দাও। এ তো আয়েশা, ফেসটা তো পরিষ্কার দেখছি অভিজিৎ, না কোনো আঘাতের চিহ্ন, না কোনো কাটা দাগ। কিন্তু ওই ভিডিওতে যে দেখলাম। হ্যাঁ স্যার, ভিডিওতে এর মাথায় আঘাত লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। এখানে তো আঘাতের কোনো চিহ্নই নেই, একদম পরিষ্কার। তার মানে হলো ওই ভিডিওটা নকল। মানে আয়েশা অ্যাক্টিং আর মেকআপ দিয়ে দেখানোর চেষ্টা করেছিল যে ওকে কেউ মারতে চাইছে, খুন করতে চাইছে। কিন্তু এটা কেন করবে? স্যার, কেউ হয়তো মজা করবে, আর না হলে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নাটক করছে। আর দুটো অবস্থাতেই এর মিথ্যেটা সত্যি হয়ে যায়। আর ও যা কিছু করেছিল, কেন করেছিল, সে তোর বন্ধু আর আত্মীয়রাই বলতে পারবে। সবাইকে ডেকে নাও। প্যাড্রিক, আয়েশার সমস্ত ফোন রেকর্ড চেক করো। দেখো এই ঘটনাটার পরে ও কাদের কাদের সঙ্গে কথা বলেছিল আর তারা সেই মুহূর্তে কোথায় ছিল। এরা আমাকে কেন ওকে দেখতে দিচ্ছে না? কি বাজে ভাবে মেরেছে আমার বোনকে। আর এরা বলছে যে ও নিজের মৃত্যুর নাটক করেছে, নিজের মার্ডারের নাটক। আর ওই নাটক সত্যি হয়ে গেছে। ভুল বলছে ওরা, মিথ্যে। আমাদের আয়েশা এরকম করতেই পারে না। আপনারা ভুল অভিযোগ করছেন। দেখুন, আপনার দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু এই অভিযোগ ভুল নয়, সত্যি। এটা আয়েশার ক্যামেরা থেকে যে থার্ড ক্লিপিংটা আমরা পেয়েছি, সেখানে আয়েশার মুখের ওপরে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল। কিন্তু যখন আমরা আয়েশার লাশটাকে পাই, তখন ওর মুখ আর গলা পরিষ্কার ছিল। কেন? কিভাবে? এই ভিডিওটাতে আয়েশা মজা করছিল না তো? ওর মজা করার স্বভাব ছিল না তো? একদম না। ওর জীবনে এত সমস্যা ছিল যে ও মজা করবার কথা ভাবতেই পারতো না। ও জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর কোনো মানুষ এই সিচুয়েশনে মজা কি করে করবে? অন্য কারো কথা জানি না, কিন্তু আয়েশা এটা অবশ্যই করেছে। আর যদিও মজা করে না করে তো ইচ্ছে করেই করেছে। কি কেউ এটা কেন প্রমাণ করার চেষ্টা করবে যে তার সঙ্গে কিছু অন্যায় হয়েছে? আয়েশা এরকম কেন চাইবে? হ্যাঁ, ওর ওপর সত্যিকারের অ্যাটাক হয়েছিল, ও মারাও গেছে, ওটা আলাদা কথা। কিন্তু ও এই নাটকটা কেন করেছিল? কি সত্যি কি ও কোনো প্রবলেমে ছিল যার কারণে ওকে এই ড্রামাটা করতে হয়েছিল? হ্যাঁ, ও সমস্যায় ছিল, এমন সমস্যা যার থেকে ওকে মৃত্যুই বাঁচাতে পারতো। মানে তুমি কি বলতে চাইছো? স্যার, হ্যাঁ ফেডরিক, এটা আয়েশার কল রেকর্ডস।
বিশেষ কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা লোক আছে কেতন, সে আয়েশাকে অনেকগুলো মেসেজ আর কল করেছিল। এমনকি যেই রাতে আয়েশা খুন হয়েছিল সেই রাতেও ওর ফোন জঙ্গলের কাছেই ছিল, 2 কিলোমিটারের মধ্যে। এই কেতনকে? খুনের রাতে ও জঙ্গলের আশেপাশেই ছিল। কে? যদি যদি আয়েশা ওর মৃত্যুর নাটক করে থাকে তাহলে তার পেছনে কেতনের হাত থাকতে পারে। কেতন আয়েশার হাজবেন্ড, আর আপনাদের মধ্যে কেউ এই কথাটা আমাদের বলার প্রয়োজন মনে করলেন না, হ্যাঁ? কিন্তু কেতনের জন্য নিজের মৃত্যুর নাটক কেন করতে যাবে? আমার মনে হয়েছিল যে আমরা কেতনের থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আমি কি করে জানবো ওই আমার বোনের প্রাণ নিয়ে নেবে? প্লিজ কেতনই আমার বোনকে মেরেছে। আমি বলছি তুমি নিজেকে কেতনই সামলাও, প্লিজ। মেরেছে। কেঁদো না, প্লিজ কাম ডাউন। আপনারা প্লিজ নিজেদের মধ্যে কথাবার্তাটা থামান আর আমাদের বলুন কি ব্যাপার। আমি আপনাদেরকে বলছি, আসলে আজ থেকে 2 বছর আগে কেতন আর আয়েশার একটা ট্রিপে আলাপ হয়েছিল। আয়েশা কেতনকে বিয়ে করেছিল। তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়ার শখ ছিল ওর, কিন্তু জানতো না ও এই সিদ্ধান্তটা কতটা ভুল নিয়েছিল। কেতন ওর যোগ্য ছিল না, একটা পাগল লোক ছিল, পসেসিভ ছিল, ওর জীবনটা অতিষ্ঠ করে রেখেছিল। এই জন্য 6 মাস আগে ওকে ও ছেড়ে দেয়। এছাড়া আর কি করতো? আমরা সবাই দেখেছিলাম ওকে কিরকম টর্চার করা হতো। মানিক, আজকে সব অডিশনে ক্যামেরাতে আছে, স্ক্রিনে প্লে কর, স্যারকে দেখাতে হবে। আর আয়েশা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। আয়েশা, আয়েশা, কি হয়েছে? আরে ওকে? আয়েশা তুই ঠিক আছিস? কি করে হলো এসব? কে করলো এসব? আরে তোমরাও না কত প্রশ্ন করো, কিচ্ছু হয়নি আমার। আসলে কি হয়েছে, ওই তাড়াতাড়িতে সিঁড়ি দিয়ে নামছিলাম আর পা পিছলে গেছে। চুপ কর আয়েশা, কত কভার আপ করবি? আমি তো এটা বুঝতে পারছি না, তুই ছেড়ে দিচ্ছিস না কেন ওই মানুষটাকে? আমি ছেড়ে দিলেও ও আমায় ছাড়বে না। আরে আইন বলে কিছু আছে নাকি? পুলিশের হাতে তুলে দিও ওকে। কেউ ওর কিচ্ছু করতে পারবে না। ওকে যদি পুলিশে ধরেও নিয়ে যায়, ও সেখান থেকেও চলে আসবে আর আমাকে খুঁজে বার করবে, তারপর আমায় ছাড়বে না। কখন থেকে ফোন করছি তোকে আমি? হ্যাঁ, ধরছিলিস না কেন? এখানে বসে টাইম পাস করছিস? হ্যাঁ না কেতন, তোরা তো সাহস কি করে হলো? কেতন আমি ডাক্তারের কাছে গেছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল, অন করতে ভুলে গেছি। ওকে, ডক্টর, হ্যাঁ আজকাল খুব বেশি যাচ্ছিস না ওর কাছে? কেতন কি বলছো? এরকম কিচ্ছু নয়। আর তুমি বললে আমি ডাক্তারের কাছে আর কোনোদিন যাবো না। আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোকে তোর যোগ্যতা দেখাই, চ। কি করছে সব? ছাড়ো ওকে। এই, নিজের কাজে মন দে, বুঝেছিস? এনাফ। এনাফ। মানুষ না, এই কেতন তো জানোয়ার। তোমরা কেতনের ব্যাপারে আমাকে আগে বলনি কেন? আপনারা যা বললেন সেটা শুনে তো মনে হচ্ছে কেতনই আমাদের প্রাইম সাসপেক্ট। মনে হচ্ছে কেতনের কারণেই সেটা করেছে। আর কেতন আয়েশার অভিনয়টাকে বাস্তবে পরিণত করেছে। যদি যদি তোমরা কেতনের ব্যাপারে আমাকে একটু আগে জানাতে পারতে। গত 6 মাস ধরে আয়েশা আমাদের সাথেই ছিল, আর এর মধ্যে একবারও তো কেতনের সাথে দেখাও করেনি। আর শহর থেকে এত দূরে জঙ্গলে আসতে পারে সেটা তো আমরা ভাবিইনি। এই ধরনের পাগল আর সন্দেহবাতিক লোক যে কোনো কিছুই করতে পারে। হ্যাঁ, কেতনের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারটা আমাদের দেবেন। কেতন, স্যার, এই ফটোগুলো দেখে তো মনেই হচ্ছে না যে দুজনের মধ্যে কোনো ঝামেলা ছিল। আপনারা? কেতন আয়েশার স্বামী। পুলিশ। সিআইডি। আপনারা কি করতে এসেছেন এবার? আমার আয়েশা চলে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে। আপনারা কি চান আমার থেকে? ইনফরমেশন তোমার আর আয়েশার ব্যাপারে। শুনেছি তুমি নাকি খুব বিরক্ত করতে ওকে। স্যার, আমি ওকে অনেক ভালোবাসতাম, নিজের থেকেও বেশি। সেই কারণে ওকে টর্চার করতে, মারতেও? হ্যাঁ, আমি কেন টর্চার করবো ওকে? তোমার কাছ থেকে বাঁচার জন্যও কোর্টের কাছে সাহায্য চেয়েছিল, তাও তুমি ওকে বিরক্ত করা বন্ধ করনি। স্যার, মিথ্যে কথা এসব, এরকম কিছুই ছিল না। মিস্টার কেতন, রেকর্ড আছে আমাদের কাছে।
তুমি বারবার ওকে ফোন করে আর মেসেজ করে হুমকি দিয়েছিলে। আর এটাও কাউকে বলেওনি, আমরা জেনে গেছি। আর তাছাড়াও গত 6 মাস ধরে তুমি হেরাল আর রোহানের ঘরের আশেপাশে ঘোরাফেরা করছিলে। আর যে রাতে আয়েশা খুন হয়েছে ওই রাতে তুমি ওই জঙ্গলেই ছিলে। এগুলো তোমার ফোনের লোকেশন থেকে পাওয়া গেছে। নিজের অপরাধটাকে লুকানোর চেষ্টা করো না, কোনো লাভ হবে না। আর এই ডবল মার্ডারে খুনিরও প্রচুর আঘাত লেগেছে। এই কি করে লাগলো তোমার? স্যার এই আঘাতটা ওই দিন ঝোপেতেই লেগেছিল, কিন্তু এরকম কিছুই নয় যেটা আপনারা ভাবছেন। স্যার আমি আয়েশাকে মারিনি। স্যার আমি মানছি যে আমি ওই দিন জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি তো শুধু ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। স্যার পুরো 6 মাস হয়ে গেছে, আমি ওকে দেখিনি পর্যন্ত। খুব মিস করতাম স্যার ওকে, ওর সাথে দেখা করতে চাইতাম, ওর সাথে কথা বলতে চাইতাম, যাতে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি, যাতে আবার টর্চার করতে পারো। না স্যার, আমি বদলে গেছি স্যার। স্যার আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি জঙ্গলে গেলাম দেখলাম যে ও অন্য কারোর সাথে যাচ্ছে জঙ্গলের ভেতর। স্যার আমি কি করতাম স্যার, আমি এমনিতেই মাথা গরমের লোক। আমি ভাবলাম বেকার বেকার ঝামেলা তৈরি হবে, সেই জন্য আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম স্যার। স্যার ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি, আমি মারিনি ওকে স্যার। দেখো কেতন, তুমি এখনো আমাদের সন্দেহের তালিকায় আছো। যতক্ষণে কেসটা শেষ না হচ্ছে তুমি হেফাজতে থাকবে। স্যার এই কেতনের কাছে কিন্তু আয়েশাকে মারার মোটিভ ছিল, ও তো বেঁচে গেছে। এবার বাকি রয়েছে এরা সবাই। হিরাল, সায়রা, অজিত, মানিক আর রুহান, এরা কি সবাই আয়েশার আপনজন ছিল? এদের কি মোটিভ হতে পারে? কারণ এদের মধ্যে তো কোনো প্রবলেম নজরে পড়ছে না। কেউ তো হবে স্যার যার আয়েশার মৃত্যু হলে লাভ হবে। কেউ কি পাবে ও মারা গেলে? সম্পত্তি, টাকা। টাকা? ইন্স্যুরেন্সের টাকা? হ্যাঁ, ইন্স্যুরেন্স। রবি, ফেডরিক, একটা কাজ করো, এই শহরে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে গিয়ে খোঁজ নাও আয়েশার নামে ওদের কাছে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে কিনা। কিন্তু একটা কথা, আয়েশার বন্ধু বা তাদের ফ্যামিলির কাউকে বলবে না কিছু। যদি ওদের মধ্যেই কেউ খুনি হয় সে সতর্ক হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ ফেডরিক, আয়েশার অ্যাকাউন্টে মাত্র 1 লাখ টাকা আছে, কোনো ফিক্সড ডিপোজিট পর্যন্ত নেই। স্যার তনিশা ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডের কাছে আয়েশার নামে একটা বীমা পলিসি রয়েছে 50 লাখ টাকার। ও আচ্ছা। আর এই টাকা আয়েশার ভাগ্নি মানে ও দিদি আর জামাইবাবুর মেয়ে নিমিষা পাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্যার আসলে আপনারা কি চাইছেন? আমার যা জানা ছিল আমি সবকিছু বলে দিয়েছি। আর আপনারা জানেন আমার স্ত্রীর শরীর কতটা খারাপ, এখন আমার ওর সঙ্গে থাকা উচিত, আর আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন। স্যার বলার কি বাকি আছে? সব বলে দিয়েছি। অনেক কিছু বাকি আছে, তুমি একটু বেশি কথা বলো, সেই জন্য যা কিছু প্রশ্ন করব ঠিক তারই উত্তর দেবে। এই তোমার ওইখানে যে ফ্যাক্টরিটা আছে ওটা তো বাজেয়াপ্ত হতে চলেছে, এর লোন তুমি শোধ করতে পারোনি কি? হ্যাঁ, কিন্তু আপনারা এগুলো কেন জিজ্ঞাসা করছেন? আপনারা এগুলো কি করে জানলেন? প্রশ্ন নয়, শুধু উত্তর। আয়েশা তোমাদের সাথে তোমাদের বাড়িতেই থাকতো না? তাহলে 7 দিনে তুমি ওকে 41 বার কল করেছো কেন? বাহ বাহ বাহ, 7 দিনে 41টা কল এসেছে আয়েশা, দারুণ ব্যাপার। আর তার উপরেও তুমি অর্থ কষ্টে ভুগছিলে, তাই না? আর আয়েশার মৃত্যুর পরে তোমার ছোট বাচ্চা টাকা পেত 50 লক্ষ টাকা। আর ওই ছোট্ট নিরীহ শিশু সে কি করে জানবে 50 লাখের ধর্ম? ও কিভাবে ব্যবহার করবে? আর ওই 50 লক্ষ টাকা তো ভোগ করতো বাচ্চাটার বাবা, মানে তুমি, রোহন। থামুন আপনারা, চুপ করুন। আপনাদের কথা মতো আমি আয়েশাকে মেরেছি স্যার। আমার ওপর 15 কোটি টাকার লোন আছে, 50 লাখে আমার কিচ্ছু হবে না। আমি আয়েশাকে মারবো। আর ওটা যা ওর শরীরের ওপর থেকে খুনির রক্ত পাওয়া গেছে, আপনারা দেখতে পারেন আমার গায়ে কোনো চোটই লাগেনি, কারণ আমি ওখানে ছিলামই না, আমি কাউকে খুন করিনি। সব ঠিক করা ছিল, প্রশান্ত সবকিছু সামলানোর কথা ছিল। কি সামলে নিত? হ্যাঁ, প্রশান্ত কি সামলে নিত? বলো, প্রশান্ত কি সামলে নিত? স্যার আমার ভুল হয়ে গেছে,
আমার সব কিছু আপনাদের আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। কোনটা বলার ছিল আগে? তাড়াতাড়ি বলো। আমি আয়েশার প্ল্যানে যুক্ত ছিলাম। আমরা শুধু ওকে মৃত দেখাতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি ওর মরার কথা ছিল না। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল স্যার। সবকিছু ঠিক ছিল। ওই ভিডিওটা নকল ছিল, শুধু কেতনের থেকে বাঁচার জন্য ছিল। আর তুমিও এই প্ল্যানে জড়িত ছিলে। স্যার, কেতন আয়েশার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। ও বেচারি চুপ থাকতো, কাউকে কিছু বলতো না। স্যার, একদিন লিমিট ক্রস করে গেল, সব সীমা ছাড়িয়ে গেল। ওর মনে হলো কেতন ওর জন্য কোনো বড় বিপদ হতে পারে। ও আমাকে বলেছিল স্যার। স্যার, স্যার, কেতন পাগল ছিল। পুলিশ বা ডিভোর্স ওর কেউ কিচ্ছু করতে পারতো না। আয়েশা ওটাকে পার্মানেন্ট মুক্তি পেতে চাইছিল, চিরদিনের জন্য। আমি হাঁপিয়ে গেছি জিজু। এখন তো ডিভোর্স আমাকে কেতনের থেকে বাঁচাতে পারবে না। যেটা আমায় ওই কেতনের হাত থেকে বাঁচাতে পারে সেটা শুধু আমার মৃত্যু। আয়েশা, এটাই যদি একমাত্র রাস্তা হয় তাহলে এটাই ঠিক। তোমার মৃত্যু তোমায় কেতনের হাত থেকে বাঁচাতে পারে। মরে যাও। হোয়াট? রিল্যাক্স। আমার কাছে একটা আইডিয়া আছে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে মনে হয় আয়েশা মরে গেছে। তোমার সাথে কোনো দুর্ঘটনা হলো বা কেউ তোমাকে মেরে দিল, আর বডিকে এতটা খারাপ করে দেওয়া হলো যে কেউ চিনতে না পারে। আয়েশা, তারপর তুমি এখান থেকে অনেক দূর চলে যাবে, আর তোমার ওই ইন্স্যুরেন্সের টাকা যেটা মিমির নামে আছে আমি তোমাকে পৌঁছে দেব। 50 লাখ টাকা দিয়ে একটা নতুন জায়গা, নতুন লাইফ, নতুন করে শুরু করবে। কিন্তু জিজু, আমি বেঁচে থাকাকালীন আমার লাশ কোথা থেকে আসবে? ওর জন্য টেনশন নিও না, আমি সবকিছু করে নেব। আমার এক বন্ধু আছে প্রশান্ত, ও আমার জন্য অনেক কাজ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ আয়েশা, এরপরে তুমি কখনো জীবনে আমার সাথে, মিমির সাথে, হিরালের সাথে কোনোদিন দেখা করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ওই পাগল লোকটার থেকে তুমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। তুমি মুক্ত হয়ে যাবে। সবকিছু ঠিক ছিল, সবকিছু প্ল্যান মাফিক চলছিল। আমি আয়েশা আর প্রশান্তর সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলছিলাম। তারপর জানি না হঠাৎ করে ফোন কেটে গেল। আমি জানতাম ওখানে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যাবে, যার ব্যবস্থা আমি বাধ্য হয়ে করেছিলাম। শুধু আয়েশার জামা কাপড় ওই মেয়েটিকে পরানোর কথা ছিল। ওর মুখটা এত খারাপ ছিল যে কেউ চিনতেও পারতো না। কিন্তু স্যার, সিরিয়াসলি আমি তো শকে ছিলাম। ওটা মেয়েটার নয়, প্রশান্তের বডি ছিল। স্যার, প্রশান্ত তো আয়েশাকে সকাল হওয়ার আগেই জঙ্গল থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো সেফ জায়গায়। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল স্যার? স্যার, আমার যতটা জানা ছিল আপনাদের বলে দিয়েছি স্যার। স্যার, প্রশান্তকে কে মেরেছে, আয়েশাকে কে মেরেছে আমি জানি না। স্যার, তার মানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে প্ল্যানটার ব্যাপারে জানতো, যে আয়েশাকে চিনতো, প্রশান্তকেও চিনতো, আর ওই সময় ওই জঙ্গলেই ছিল। কোনো তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তি। তোমার প্ল্যানের হিসাবে টেন্টে প্রশান্ত এবং আয়েশা থাকার কথা ছিল, কিন্তু টেন্টের পাশে একটা পাথরের উপর প্রশান্তর রক্ত পাওয়া গেল, আর ওই টেন্টটা পেছন থেকে ফাটা ছিল। মানে আয়েশা টেন্টের সামনে থেকে যাওয়ার বদলে পেছন থেকে ছিঁড়ে বেরিয়েছে। মানে ও বিপদটা আগে থেকে বুঝতে পেরেছিল। হতে পারে ও প্রশান্তর সঙ্গে যা কিছু হয়েছিল সেটা দেখে ফেলেছিল। ইট ইজ ক্লিয়ার যে ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল। ও প্রথমে প্রশান্তকে মেরেছে, তারপর আয়েশার পেছনে দৌড়েছে। কারেক্ট। যদি ভালো করে দেখা যায় তাহলে ওই রাতে জঙ্গলে এটাই হয়েছিল যে প্রশান্ত আর আয়েশা জঙ্গলে যায়, আয়েশা টেন্টের ভিতরে ঘুমোচ্ছিল আর প্রশান্ত বাইরে বসে আগুন জ্বালাচ্ছিল। এর মধ্যে সেই তৃতীয় ব্যক্তি ওইখানে যায় আর প্রশান্তর সঙ্গে ঝামেলা বাঁধে, আর সেই ব্যক্তি ওর উপরে আক্রমণ করে, আর আয়েশা টেন্টের পিছন দিয়ে পালিয়ে যায়। আর ওই ব্যক্তি প্রশান্তকে নির্মমভাবে হত্যা করে আর আয়েশার পিছনে ধাওয়া করে। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে, যে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতো আর জঙ্গলকেও ভালো করে জানতো, তাই এত রাতে টেন্টে পৌঁছেছিল? হ্যাঁ, এই সমস্ত চিন্তা আপনি করবেন না রোহন বাবু। এই তৃতীয় যে আছে না, তাকে তো আমরা ধরেই ছাড়বো। হ্যাঁ, হোক বা না হোক, এই ধাঁধার সমাধান এখানে আছে, এর মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। খুনি হবে তো স্যার এদের মধ্যেই কেউ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রবি, ওই ক্লিপিংটা চালাও যেটা আমরা আয়েশার ক্যামেরা থেকে পেয়েছিলাম, ফার্স্ট ক্লিপ।
ইয়েস, তুমি ঠিকই বলেছিলে, খুনি আমাদের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা কাজ করো, সবাইকে জঙ্গলে ডেকে নাও, তখনই বোঝা যাবে। স্যার এখনো আপনারা আমার ওপর সন্দেহ করছেন, যেখানে আমি আপনাদের সবকিছু সত্যি কথা বলেই দিয়েছি। স্যার আমি আমার বউকে কেন মারবো স্যার? আমি তোকে ভালোবাসি স্যার। আমার বোনের খুনিকে খোঁজার বদলে আপনারা আমাদেরই জিজ্ঞাসাবাদ করছেন। আর ওর গায়েব হওয়ার খবর তো আমি হিরাল ম্যামকে দিয়েছি, আর আমরা যদি কিছু করতাম তো আমরা কেন ফোন করতাম? হ্যাঁ, কিন্তু কেউ তো আয়েশাকে খুন করেছে, আর কে খুন করেছে সেটা আমরা জানি। আয়েশাকে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে, তোমাদের মধ্যেই কেউ। আমাদের মধ্যে কে হতে পারে স্যার? এখনই জানতে পারা যাবে। রোহন, তুমি একটা কথা বলো, আয়েশা রেকির জন্যে তোমার বাড়ি থেকে দুর্ঘটনার একদিন আগেই গিয়েছিল না? হ্যাঁ স্যার, একদিন আগেই গিয়েছিল। আর এটা সেদিনেরই ছবি, তাই না? যেদিন ওর রেকিতে যাওয়ার কথা ছিল। আয়েশার অ্যাকাউন্ট ওই পোস্ট করেছে, তো ওরই হবে। আর আপনারা আমার বোনের খুনিকে খোঁজার বদলে এরকম ফালতু জিজ্ঞাসাবাদ করছেন, আমাদের উপরে ব্লেম করছেন। এতে কি প্রমাণ পাবেন আপনারা? এটাই যে তোমরা আয়েশাকে জীবন্ত দেখেছিলে শেষবার ওই দিনই, তারপরও নিখোঁজ হয়ে গেছিল, তোমরা আমাদের বলেছিলে। আচ্ছা, ও কি কি পরেছিল অপর্ণা, তুমি বলেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, ওনা স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কার্গো প্যান্ট ছিল। হাই পনিও করেছিল। আপনার তো নিশ্চয়ই মনেই আছে। হিরাল, তুমি কি করে জানলে আয়েশা মরার সময় কি কাপড় পরেছিল? বলো, আরে বলো না। কারণ সেই দিন এ জঙ্গলেই ছিল। এই প্রশান্তকে মেরেছে, আর তারপর আয়েশার পিছনে দৌড়োয়, ওর পিছু নেয় আর ওকে মেরে ফেলে। আর প্রশান্তকে মারার সময় তোমার গভীর আঘাতও লাগে। দেখাও। হট সারুন, আমার দূরে থাকুন। হ্যাঁ, আমার থেকে। একে তো আপনারা আমার বোনের খুনিকে খুঁজে পাচ্ছেন না, তার উপরে আমার ওপরে অভিযোগ দিচ্ছেন। হ্যাঁ, ব্যাস, অনেক অভিনয় করেছো, এবার ঠিক করে বলো, কেন মেরেছো তুমি আয়েশাকে? হ্যাঁ, আমি মেরেছি আয়েশাকে। আমি মেরেছি আয়েশাকে। হিরাল ম্যাম, আপনি? আসতে বলো। আয়েশা না উঠে পড়ে। ইনফ্যাক্ট আমি বলছি যে ওকে সব সময়ের জন্যই না ঘুম পাড়িয়ে দাও। এটা কি বলছেন ম্যাডাম? রোহান তো তোমাকে আয়েশাকে সুরক্ষিতভাবে এই জঙ্গল থেকে বাইরে বার করার জন্য কত টাকা দিয়েছিল? 2 লাখ টাকা। আমি না তোমাকে 5 লাখ টাকা দেব আয়েশার প্রাণ নেয়ার জন্য। হিরাল ম্যাম, এসব কি বলছেন? আয়েশা ম্যাডাম আপনার বোন, আর আমি ওকে বাঁচানোর সওদা করেছি। আমি ওর সাথে বেইমানি করতে পারবো না। আয়েশা, 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 আমার কাছে আয় আয়েশা। আমি তোকে বাঁচাতে এসেছি আয়েশা। ও তোকে ঠকাচ্ছিল আয়েশা। তোর ইন্স্যুরেন্সের টাকার জন্য তোকে মারতে চেয়েছিল আয়েশা। আমার বোন। আয়েশা। সরি দিদি, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। সরি, আমার জন্য তোমার এত কষ্ট হলো। আমি জানতাম না যে জিজু এরকম কিছু করছে। আই এম সো সরি দিদি। আমার বোন। সরি দিদি। তুই সরি বলিস না? হ্যাঁ, এটা তো আমার বলা উচিত। কেন দিদি? আই অ্যাম সরি। কেন কেন মেরেছো তুমি তোমার বোন আয়েশাকে?
আপনারা জানেন না আয়েশাকে, ও সবসময় না সবার প্রিয় হয়ে এসছে। ভালোবাসার আয়েশা, সবাই ওকে ভালোবাসতো, আমাকে নয়। মা, বাবা, আমার সব বন্ধু, ইনফ্যাক্ট রোহান, আমার মেয়ে নিম্মিও আমার থেকে বেশি ওকে ভালোবাসতো। ও রোহানকেও আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। আমি রোহান আর নিম্মিকে নিজের থেকে দূরে যেতে দেখতে পারতাম না। না, আপনি বলুন আমি কি করতাম? আমি ভাবলাম সবসময় ও আমাকে হিংসা করে না, জিতেওছে সবসময়। না থাকবে আয়েশা, আর না থাকবে ওর জিত। এর জন্য মেরে ফেলেছি আমি ওকে। হিরাল, তুমি এটা কি করে করতে পারো? আরে আয়েশা তোমার ছোট বোন ছিল, আমাকে বড় দাদার মতো দেখতো। আমি ওর সাথে এগুলো কখনো স্বপ্নতেও ভাবতে পারি না। আমার লজ্জা লাগে তোমাকে আমার স্ত্রী বলতে। রোহান, তোমার ভুল নেই এতে, সব ভুল ওই আয়েশার। ওই সব করছিল। ও না তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এখন তো এটা হবেই না। এবার তো তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। খুব বড় ভুল করেছো তুমি। তোমার সন্দেহ, তোমার ইনসিকিউরিটি একটা নিরীহ মানুষের প্রাণ নিয়েছে, প্রশান্ত গাইডের। আর তাছাড়াও তুমি তোমার আপন বোনকেও মেরেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই সিমেন্টটা ভিজে রয়েছে, এখানে কোনো চিহ্ন না রেখে কেউ যেতেই পারবে না স্যার। আর এত বড় লাভ কেউ দিতেও পারবে না। সেটাই তো। স্যার, এরকমও তো হতে পারে যে উনি অন্য কোনো রাস্তা ব্যবহার করেছে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায়? স্যার, স্যার দরজা। সামনেই সিকিউরিটি কেবিন, এখান থেকে তো বেরোনো অসম্ভব। সেটাই তো। তাহলে যেতে পারে কোথা দিয়ে? স্যার, এই খুনি কিন্তু বেশ ভালো প্ল্যান বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, একটা সাধারণ চোরকে মেরে ফেলার জন্য এত বড় প্ল্যানিং আর এত বড় ঝামেলা করার কি দরকার তার? আর কেনই বা করবে? হ্যাঁ স্যার, রাঘব তো পুলিশ কাস্টাডিতেই ছিল। ওকে মারার প্ল্যানিং এখানে কেন করলো, তাও হসপিটালের মর্গের মধ্যে? আর তারপর খুনি বা জানলো কি করে যে ওর মেয়ের আজকেই অ্যাক্সিডেন্ট হবে আর ওর বডিকে এখানে নিয়ে আসা হবে? গন্ডগোল আছে অভিজিৎ, অনেক বড় গন্ডগোল আছে। এই রাধিকা আর ওর বাবা রাঘবের মাঝখানে কোনো না কোনো আলাদা সম্পর্ক নিশ্চয়ই আছে। তা একটা কাজ করো, রাধিকার অ্যাক্সিডেন্ট আর ওর বাবা রাঘবের খুন, এই দুটো কাজ করার মধ্যে কিসের যোগাযোগ আছে খোঁজ নাও। স্যার। আর অভিজিৎ, দেখো তো একটু এই হসপিটাল চত্বর ঘুরে যে খুনি এখান থেকে গেল কিভাবে আর কোন রাস্তা দিয়ে। এই জানালা দিয়ে যে খুনি বাইরে বেরিয়ে এসেছে তা তো মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, কেননা এখানে মাটিটা তো ভেজা রয়েছে। যদি এখান থেকে লাফিয়ে বাইরে আসে তো কোনো চিহ্ন বা কিছু তো থাকতো। সেটাই তো। ওখানে মর্গের রুমের বাইরে সিমেন্ট ভিজে, ওখানে কোনো চিহ্ন নেই। এখানে একটাই রাস্তা আছে যেটা দিয়ে বাইরে আসা যায়। এখান থেকেও আসেনি, মানে গেল কোথা দিয়ে? কিন্তু স্যার, একটা জলজ্যান্ত মানুষ এইভাবে হাওয়াতে উড়ে তো যেতে পারে না। কারেক্ট। জলজ্যান্ত মানুষ না হতে পারে পুরবী, কিন্তু মৃত স্যার, এই মেঝেতে যে জীবাণুনাশক কেমিক্যাল স্প্রে করা হয়েছে, এর ওপর জুতোর ছাপ রয়েছে। মানে খুনি যদি রাঘবকে খুন করে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়, তাহলে তার কেমিক্যাল লাগা জুতোর চিহ্ন ওখানেও থাকা উচিত।
এখানটায় দেখো তো। স্যার এখানে জুতোর ছাপ তো আছে, কিন্তু আমাদের জুতোর ছাপ রয়েছে। এই যে প্লাস্টিক কভার্স আমরা পরে আছি, এগুলো ছাড়া আর কোনো চিহ্ন নেই। আর কোনো চিহ্ন নেই? না। আচ্ছা, আমি যেরকম ভেবেছিলাম তেমনটাই হয়েছে। স্যার আপনি কি বলতে চাইছেন? মানে হলো খুনি এই দরজা দিয়ে বাইরে যায়নি। স্যার খুনি এই দরজা থেকে বাইরে যায়নি, মেইন ডোর থেকে বাইরে যায়নি, তাহলে বাইরে গেল কিভাবে? খুনি এই রুম থেকে বাইরেই যায়নি। এটা কি করে সম্ভব স্যার? রাঘবের মৃত্যুর পর এই রুমটা তো আমি নিজে চেক করেছি। যদি রাঘব ছাড়া এই রুমে আর কেউ ছিল তাহলে এই 8টা লাশ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখানে 8টা লাশ ছিল, 8টা। স্যার আপনি কি বলতে চাইছেন? রাঘবের খুন কোনো লাশ করেছে? হতে পারে। এই 8টা লাশের মধ্যে এখানে শুধু 5টা রয়েছে। 3টে লাশ তাদের পরিবারের লোকেরা নিয়ে গেছে। হ্যাঁ স্যার। যে লাশগুলো এখান থেকে গেছে তার ডিটেলস আমার এখনই চাই, এখনই। স্যার আমার মনে হচ্ছে এই খুনির রহস্য এই 3টে লাশের মধ্যে লুকিয়ে আছে। ওই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল। ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করি, হতে পারে কিছু দেখেছে। আচ্ছা দাদা, আজ সকালবেলায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারেন সেটার সম্বন্ধে? সাহেব, উনি এখানে পাশেই কাজ করতেন। উনি রোজ চা খেতে আমার এখানে অবশ্যই আসতেন। আজকেও চা খেয়ে উনি আমার এখান থেকে বেরোচ্ছিলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাহেব কিছু বুঝতেই পারলাম না ওই গাড়িটা কোথা থেকে এখানে এলো আর ওকে ধাক্কা দিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? সাহেব সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, নাম্বার দেখার সুযোগই পাইনি। আচ্ছা গাড়িটা কি ছিল দেখেছিলেন? সাদা রঙের বড় গাড়ি ছিল স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? এসেছিলেন তো একা একাই। না স্যার, ও একা ছিল না, ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে অন্ধ ছিল, আর রাধিকা দিদি তাকে রোড ক্রস করাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মহিলাটা দেখতে পেতেন না? তাহলে ওরও চোট লেগেছে, কোথায় গেছে ও? সেটা তো জানি না স্যার, অ্যাক্সিডেন্টের পরেই ও উধাও হয়ে গেল। স্যার আমার মনে হচ্ছিল যে ও নাটক করছে। প্রথমে তো ঠিকঠাকই দাঁড়িয়েছিল, তারপর দিদিকে দেখে ও সাহায্য চাইলো। এটা হতে পারে যে ওই মহিলা যে কোনোভাবেই হোক রাধিকাকে মাঝ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, সেই কারণেই ও চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, আর সবাইকে ছেড়ে ও ওর কাছেই সাহায্য চেয়েছে। রাধিকা ওই মহিলাটিকে নিয়ে ডিভাইডারের কাছে যাওয়ার পরেই মহিলাটি গায়েব হয়ে গেছে। তারপরে ওই গাড়িটা রাধিকাকে মেরেছে। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, খুন। এখন তো এরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু স্যার কেউ রাধিকাকে কেন খুন করবে? সেটাই তো জানতে হবে। রাঘব আর রাধিকার এই দুজনের মৃত্যুর কারণ কিছু বুঝতে পারছি না। রাঘব, এক মিনিট, এই রাঘব জেলে ছিল, আর ওখানে ওকে কেউ মারতে পারতো না। আর রাধিকাকে মেরে রাঘবকে সেখানে পাঠিয়েছিল যেখানে ওকে মারার ব্যবস্থা করেছিল, মর্গ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার রাঘব তো একটা সামান্য চোর ছিল, ওকে মারার জন্য এত বড় প্ল্যানিং? ফ্রেডি নিশ্চয়ই এই মামুলি চোরের কাছে এমন কিছু ছিল যেটা মামুলি নয়। আচ্ছা, কালকে এখানে ডিউটিতে গেছিল? আমি ছিলাম স্যার, আর আমার সাথে এই 2 কনস্টেবল। আমরা রাঘবের পুরো ডিটেলস চাই। আচ্ছা এটা বলুন যে ওকে কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতে ও নিজেই এখানে এসেছিল। নিজে এখানে এসেছিল? আমি স্যারের সঙ্গে টাকার কথা বলছি, তুই আমাকে ইনফরমেশনটা বল। বল। না, আমি এখন বড়বাবুকেই বলবো। এটা বল, স্যার কোথায়? তুই আমাকে বল না। না না, আমি স্যারকেই বলবো। কুশল, কিসের তর্ক বিতর্ক চলছে এখানে? নমস্কার স্যার। রাঘব, তুই এখানে কি করছিস? স্যার, রাঘব বলছে ও অনেক বড় ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নাও। কিন্তু স্যার ও টাকা চাইছে। পুলিশের কাছে টাকার গল্প করছিস? টাকা চাই? খবরটা কিছু এরকম। ঠিক আছে, টাকা দিয়ে নিয়ে নাও ইনফরমেশন। কিন্তু স্যার ও অনেক টাকা চাইছে, পরিমাণটা শুনলে আপনিও চমকে যাবেন। বল, কত দাম তোর ইনফরমেশনের?
3 কোটি। আরে 3 কোটি! এমন কি ইনফরমেশন ছিল ওর কাছে যে এত টাকা চাইছিল? জানি না স্যার, ও কিছু বলেনি। হ্যাঁ, এটা বলছিল যে কয়েক হাজার লোকের জীবনের প্রশ্ন, কিন্তু বলবে তখনই যখন ও 3 কোটি টাকা নেবে। স্যার কালকে রাতে তো ওকে আমি লকআপে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে সকাল হলেই ওকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। ঠিক তখনই ওর মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, আর আমরা ওকে নিয়ে মর্গে চলে গেলাম। স্যার, এমন কি রহস্য ছিল ওর কাছে যার উপরে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করছিল, আর যার জন্য ওর নিজের এবং ওর মেয়ের প্রাণটাও গেল? আগে তো আমাদের এটা জানতে হবে যে এই রাঘব কালকে কোথায় কোথায় গেছিল আর কার কার সঙ্গে দেখা করেছিল, আর সারা দিন ও কি করেছিল। স্যার দিনের কথা তো জানি না, কিন্তু রাতে ওর রোজকার মতো নেশাতেই ছিল। আমরা ওর ফাইলটা চাই। হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসে দেখেছেন? হ্যাঁ আছে স্যার, আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। ম্যানেজার কোথায়? ওপরে। ম্যানেজার? ওই দেখুন ম্যানেজার। আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটা কাল এখানে এসেছিল? স্যার এ তো রাঘব, এ সবসময় এখানে আসে। এই লোকটা কাল রাতে এখানে এসেছিল কিনা? হ্যাঁ স্যার, কাল রাতে এসেছিল, আর কাল মোটামুটি 11টা অব্দি এখানেই ছিল। ওর ব্যবহার কেমন ছিল? সবসময়ের মতো চিন্তায় ছিল। চিন্তিত ছিল? কিছু বলেছিল? কি কারণে চিন্তিত ছিল? জুয়া খেলে খেলে একেবারে ধারে ডুবেছিল। স্যার আমাদের এখানেও প্রায় 5,000 টাকা ধার নিয়েছে। কালই বলেছিলাম ওকে যদি পুরনো টাকা না দাও তাহলে এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। তখন ও কি বললো? বলেছিল মিটিয়ে দেবে। কিছু নতুন কাজ করতে যাচ্ছিল। নতুন কাজ? কি কাজ? সেটা বলেনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার এই রাঘব এমন কি কাজ করতে যাচ্ছিল যে ওর সব ঋণ শোধ হয়ে যেত? আর পুলিশ স্টেশনে গিয়ে বলেছিল যে ওর কাছে বিশেষ একটা ইনফরমেশন আছে, 3 কোটি চেয়েছিল তার জন্য। যাই ঘটেছে রাঘবের এখান থেকে বেরোনোর পর আর পুলিশ স্টেশনে যাওয়ার আগে জানার চেষ্টা করি যে রাঘব এখান থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিল। আচ্ছা, কালকে এই লোকটাকে আশেপাশে কোথাও দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন এখান থেকে বেরোচ্ছিলেন তখন আমি দেখেছি ওনাকে। তারপর কোথায় গেলেন আমি কিছু জানি না। আচ্ছা, এখান থেকে ও হেঁটে গেছিল না? হ্যাঁ স্যার, শুধু হেঁটেই গিয়েছিল, পুরো নেশা করেছিল। ওইদিকে কোথায় গেল স্যার? নেশা অবস্থায় হেঁটে গেছে তো বেশি দূর যায়নি। চলো দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দেখেছো একে? হ্যাঁ স্যার দেখেছি, একটু এগিয়ে যে গলিটা আছে না, ওখানেই যাওয়া আসা করে। এক মিনিট, এই লোকটাকে দেখেছো? এ তো শিবার আত্মীয়। কাল রাতে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল আর শিবা শিবা করে চেঁচাচ্ছিল, পুরো পাড়াকে জাগিয়ে দিল স্যার। এই শিবা থাকে কোথায়? স্যার 3-4টে বাড়ি পর বাঁদিকে সবুজ রঙের একটা দেওয়াল আছে, ওটাই ওর বাড়ি। তালা লাগানো আছে, খুলতে হবে। পঙ্কজ একটা কাজ করো, আশেপাশে কেউ আছে কিনা দেখো, ডাকো ওকে। আরে এদিকে এসো। মনে হচ্ছে ঘর খালি করে ও পালিয়ে গেছে এখান থেকে। কোথায় ও? শিবা কোথায়? হ্যাঁ স্যার ওর তো কোনো খোঁজ খবর থাকে না, যে কোনো সময় আসে যে কোনো সময় যায়। আচ্ছা, কোনো আইডিয়া আছে কোথায় পাবো ওকে? স্যার ওই বস্তির পেছনে ওর ওর আত্মীয়র বাড়ি আছে, ওখানে পাওয়া যেতে পারে, ওখানেও যায় আসে। এই বাড়িটা। আপনি শিবার আত্মীয়? হ্যাঁ স্যার। আপনারা? এই শিবা এখানে আসা যাওয়া করে কি? হ্যাঁ স্যার, কখনো কখনো। মাঝে মাঝে। আজ আসতে পারে? বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। এই করণের লাশ তো অরিজিনাল ছিল। এখন বাকি দুজন, টনি আর সুনীল। এবার এদের মধ্যেই কোনো একজন আছে যে ডাবল মার্ডারের রহস্য ভেদ করতে পারে। এই টনির ডেথ সার্টিফিকেট দিয়েছে ডক্টর বিক্রান্ত। এই বিক্রান্তের কাছে তুমি যাও, দেখো টনির ব্যাপারে উনি কি বলেন। আর আমি সুনীল। রবি, রবি, দরজা খোল। আপনি কে? সিআইডি। কোথায় পালাচ্ছিস? এই চল। স্যার আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কিছু করিনি। আমাকে মারবেন না। দেখুন আমি। চুপ। এখন এটা বল, ওই রাত্রে রাঘব যখন তোর বাড়িতে এসেছিল তখন কি হয়েছিল? স্যার আমি রাঘবকে নিয়ে গেছিলাম মালাডের কমল সোসাইটিতে। ও চুরি করতে গেছিল, তাই ও একটা বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু আমি জানতাম না ও কোন বাড়িতে গেছিল। আমি ওখানেই মোটরসাইকেলে ওর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ও যখন এলো তো ও অবাক হয়েছিল, বলছিল যে ভেতরে ও কিছু পেয়েছে। কি পেয়েছিল? ও ওখানে বোম। কি? আমি ওকে বলেছিলাম যে এই কথাটা আমরা পুলিশকে বলে দিই, কিন্তু স্যার ও নিজের লোভ সামলাতে পারলো না, তো ওর স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলো। ব্যাস স্যার, এর বেশি আমি কিছু জানি না। যদি তুমি কিছু না করো তাহলে তুমি পালাচ্ছিলে কেন? স্যার ওই রাঘব আর ওর মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। শুধু আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। স্যার হয়তো সেই জন্যই বলছিল যে হাজার হাজার লোকের জীবনের ব্যাপার। আর যদি সত্যি রাঘব ওখানে বোম পেয়ে থাকে তাহলে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। অন্য কেউ ওই বোমটা পাওয়ার আগে আমাদের খুঁজতে হবে ওই বোমটাকে। কোথায় ছেড়েছিলে তুমি রাঘবকে? বলো আমাদের। চলো। কামেন। ডক্টর বিক্রান্ত। হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? বসুন। না ঠিক আছে। এই এই টনির ডেথ সার্টিফিকেট আপনি ইস্যু করেছিলেন? হ্যাঁ আমি ইস্যু করেছিলাম। আচ্ছা তাহলে কি টনি সত্যিই মারা গিয়েছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? অফকোর্স মারা গেছিল, না হলে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতাম কি করে? দেখুন ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। এরকমও তো হতে পারে আপনার কোনো ভুল হয়েছিল, ও বেঁচে ছিল আর তারপর। আমার 20 বছরের জীবনে আমাকে আজ পর্যন্ত এরকম অভিযোগ কেউ করেনি। আচ্ছা ডক্টর, আপনি কি টনিকে আগে থেকে চিনতেন? আগে না, ওনার স্ত্রী ওনাকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন। হার্ট অ্যাটাক হওয়ার জন্য উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। আমি কোনো হাতুড়ে ডাক্তার নই ম্যাডাম। 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে ডিগ্রি আছে আমার। আপনি বুঝতে পারছেন? ইংল্যান্ড মেডিকেল কলেজ। আর আপনি আমার যোগ্যতায় সন্দেহ করছেন? আমি কি জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য বুঝি না? আই এম সো সরি ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা আপনি এটা বলুন, ওই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? কবরস্থানে নিয়ে গেছিল, আর কোথায় যাবে? থ্যাঙ্কস। হ্যাঁ পুরবি, কি জানতে পারলে? স্যার এই ডক্টর বিক্রান্ত যে টনির ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, এ কেমন অদ্ভুতভাবে কথা বলছিল। বলছিল যে সে তার ডিগ্রি ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে পেয়েছে। ইংল্যান্ড মেডিকেল কলেজ? হ্যাঁ স্যার। স্যার এই নামের তো কোনো কলেজ নেই, আমি ইন্টারনেটেও চেক করেছি। তাহলে আমাকে এরকম কেন বললো? আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। স্যার আমারও তাই মনে হয়। আমি একটা কাজ করছি, আমি খোঁজ নিচ্ছি। দেখো, এই কেসটা কিন্তু খুব বিপজ্জনক, বুঝেছো? তুমি একা কিছু করতে চেও না। তুমি তোমার লোকেশন পাঠাও, আমি এখনই যাচ্ছি। ওকে? ঠিক আছে স্যার।
শিবা বলল যে ও রাঘবকে এখানেই ছেড়েছিল। এখানেই আশেপাশে কোথাও জিজ্ঞাসা করিনি? আপনাদের যা যা সাজেশন আছে আমাদের বলতে পারেন। মনে হচ্ছে কোনো মিটিং চলছে ভেতরে। হ্যাঁ, সেটা একটু দেখে নেওয়া বাড়িয়ে যেত। নিলে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব। রাঘব নামের আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? না স্যার। কাল রাত আপনাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়েছে? কাল আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আপনারা এখানে কি খুঁজছেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে এই লোকটা আপনাদের মধ্যে কারোর একজনের বাড়িতে চুরি করেছে। স্যার, যদি আমাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়ে থাকে তাহলে আমরা জানতাম না নাকি? জানতে পারতেন, কিন্তু আপনারা যদি আমাদের মিথ্যে কথা বলেন তাহলে আমরা জানবো কি করে? আমাদের আপনাদের সবাইয়ের ঘরের তল্লাশি নিতে হবে। নিতিন বাবু, লেটস কোঅপারেট উইথ সিআইডি। স্যার, আপনারা তল্লাশি নিতে চান, আপনারা করুন তল্লাশি, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মনে হচ্ছে তল্লাশি করে কোনো লাভ হবে না। বোম এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে বম হয়তো টার্গেটে পৌঁছেও গেছে। তাহলেও এদের মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, এদের সবার ডিটেলস বার করো। বোম না হোক, বারুদ কিংবা অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। আমাদের কাছে সময় খুব কম, তাড়াতাড়ি করো। কফিন? টনির লাশ এখানে? হ্যাঁ পঙ্কজ, স্যার, বমের ব্যাপারে কিছু জানতেই পারছি না স্যার। যে কটা লোককে আমরা সন্দেহ করছি না, প্রত্যেকটা লোকের ঠিকুজি খুঁজে বের করো খুব ভালো করে। হ্যাঁ দয়া, এই ব্যাপারে কিছু খুঁজে পেলে? স্যার, ও কেস ফাইল থেকে তো পাচ্ছি না, তবে পুলিশ ডেটা থেকে পাচ্ছি স্যার। আচ্ছা, কাল রাত্রে কেউ পুলিশ ডেটাবেসে এন্ট্রি করেছে স্যার। এই দেখুন, রাত 3:30টার সময় সিস্টেমের ফায়ারওয়াল 15 মিনিটের জন্য বন্ধ ছিল। মানে স্যার, কেউ এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে আর কিছু ফাইল খুলেছে। কোন ফাইলগুলো? রাঘবের ফিঙ্গারপ্রিন্ট স্যার। রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? কিন্তু কেন? এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, সে যেই হোক সে রাঘবকে চিনতো না, এই জন্য ও রাঘবের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ওই বোম রাখা ঘরে। সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডাটাবেসকে হ্যাক করে ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখা হয়েছে। রাঘবের ব্যাপারে ওরা পুরোটাই জানতে পেরেছে, রাঘব দেখতে কেমন, কি কাজ করে, আর সেখান থেকে ওরা জানতে পারে যে রাঘব জেলে বন্দী হয়ে আছে। ওদের যে করেই হোক রাঘবকে জেল থেকে বের করতে হতো। এই জন্য রাঘবের নিরীহ সন্তান রাধিকাকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। ও জানতো যে পুলিশের লোকেরা রাঘবকে নিয়ে রাধিকার কাছে আসবে তার মেয়েকে দেখানোর জন্য। নিজের সন্তানকে দেখতে রাঘব নিশ্চয়ই আসবে, আর তারপরে সুযোগ পেতেই রাঘবকে মেরে ফেলেছে। এরা খুব সাংঘাতিক লোক দয়া, ওরা এতটাই বিপজ্জনক পুলিশের ডাটাবেস পর্যন্ত হ্যাক করতে পারে। বাস স্যার, একবার এটা জানতে পারি যে মর্গে রাঘবের খুন কে করেছে, তাহলেই। হ্যাঁ অভিজিৎ বলো।
ফোনে পাচ্ছি না, ওকে খুঁজতে হবে। কি ঠিক আছে, আমরা ওর মোবাইল ট্র্যাক করে পৌঁছচ্ছি। ওকে ওকে ইয়া কি হলো? পুরোবি প্রবলেমে আছে স্যার। লোকেশন তো এটাই বলছে। চলো। স্যার, দরজা তো খোলা। চলো। এখানে তো কেউই নেই। মনে হচ্ছে কেউ আসছে। অভিজিৎ, তুমি? আমি পুরবীর মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। পুরবী কোথায়? পুরবী তো পুরবী? ও নো, পুরবী পুরবী পুরবি, পুরবি, পুরবি। স্যার, ওর গলার দাগটা দেখুন স্যার, মনে হচ্ছে ওর গলা কেউ টিপে দিয়েছে। নার্ভও খুব স্লো আছে। পুরবী, পুরবি, পুরবি, পুরবি। পুরবী, কি হয়েছে? এসব কে করেছে? হ্যাঁ স্যার, ওই টনি, ওই যে টনি? টনি। স্যার, ও এখনো বেঁচে আছে। এখানেই কোথাও আছে স্যার। পঙ্কজ, দেখো তো কে। ফ্রেডি, তুমি এক্ষুনি পুরবীকে হসপিটালে নিয়ে যাও, বুঝেছো? চলো চলো পুরবি। আমার স্বামী। ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। সাবধানে। আপনি কে? আমি ডক্টর বিক্রান্ত। ওরা জোর জবরদস্তি করে আমার থেকে সার্টিফিকেট বানিয়েছিল। আমার বউ ওদের কাছে বন্দি ছিল, ওর প্রাণের ঝুঁকি ছিল। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ তো লাশটা মিথ্যে ছিল। যদি সত্যি কথা না বলো না, তোমাদের দুজনকে জীবন্ত পুঁতে ফেলবো। না স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। তুই অন্ধ হওয়ার নাটক করেছিলি যাতে এই টনি রাধিকাকে মারতে পারে। বস, পুরবী কেমন আছে? স্টেবল, হসপিটালে অবজারভেশনে আছে। গুড। রাধিকার খুনের রহস্যটা তো বুঝতে পারলাম। এটা বলো যে রাঘবকে কি করে মারলে তোমরা? ওই মর্গে কি করে ঢুকলে তোমরা? আর লাশ হওয়ার অ্যাক্টিং কি করে করলে? অ্যাক্টিং ছিল না দা, ও সত্যিই মরে গেছিল। কি কি ঠিক বলছি তো? প্রথমে তুমি মরে গেছিলে, তারপর বেঁচে উঠে তুমি রাঘবকে খুন করে দিলে, রাইট? আরে সালুকে কি বলছো সব? মরে গেছে, বেঁচে উঠেছে, আবার বেঁচে উঠছে। আমি ঠিক বলছি বস। পুরবীর গলাটা টেপার সময় এর হাত থেকে কিছু কেমিক্যালস পুরবীর গলায় লেগে যায়। আমি ওগুলো টেস্ট করেছি। ওটা এক ধরনের টক্সিন, যেটা খুবই রেয়ার, দুর্লভ সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। এই সামুদ্রিক মাছ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই টক্সিনের ব্যবহার করে। কিছুক্ষণের জন্য একে দেখে মনে হবে যে মারা গেছে, কিন্তু আবার বেঁচে ওঠে। এও সেই টক্সিনই ব্যবহার করেছে। এও কিছুক্ষণের জন্য মারা গেছিল। আর এই টক্সিনটা এমন অদ্ভুত জিনিস যে কেউ একে ধরতে পারে না। মানুষের হার্টবিট একদম একদম বন্ধ হয়ে যায়।
দেখে মনে হয় যেন মানুষটা মরেই গেছে। এই কাজটা ইয়ে করেছে, প্রথমে মারা যায় আর তারপরে বেঁচে উঠে রাঘবকে খুন করে। কে ঠিক বলেছে? কারেক্ট স্যার। তুমি ওদেরকে মারলে কেন? আমি টাকা পেয়েছিলাম স্যার, ইন্টারনেট থেকে কেউ আমাকে হায়ার করেছিল রাঘব আর রাধিকাকে মারার জন্য। বোম কোথায়? বম কোথায় আমি জানি না স্যার। কে হায়ার করেছে তোমাদের? আমি এর আগে কোনোদিন দেখা করিনি স্যার। ও আমাকে একটা বিল্ডিংয়ে রেকি করার কথা বলেছিল, যেটাকে ওড়াতে চাইছিল। কোন বিল্ডিং? ডিটি ফার্মা কোম্পানি লিমিটেড। এদিকে শোনো ভাই, এদের মধ্যে কেউ কি এখানে আজকে এসেছে? হ্যাঁ, এ পার্কিং লটে গেছে স্যার। স্যার এই পার্কিং লটটা তো অনেক বড়, বম খুঁজতে তো কয়েক ঘন্টা লেগে যাবে। আর যদি এখানে ব্লাস্ট হয় স্যার, তাহলে অনেক লোক মারা যাবে। কিন্তু এই বোমটা কোথায়? তাড়াতাড়ি খুঁজতে হবে বোমটা। আর এক কাজ করো পঙ্কজ, ফেডরিক, তোমরা ওই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। খুব ভালো করে দেখো। নিতিন, সিআইডি এগোবে না কেউ বলে দিলাম। ঠিক আছে টিপে দেবো আমি, ছাড়বো না আমি কাউকে। চলুন স্যার, ওকে ধরো। খেলা শেষ। বলো নিতিন, কেন বোম দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চাইছিলে? বিল্ডিং নয় কোম্পানি, এটা স্বপ্ন আমার, পরিশ্রম আমার। এটাকে আমি জমি থেকে আকাশ পর্যন্ত তুলেছি, রক্ত ঘাম এক হয়ে গেছে এটা করতে আমার। আর এরা সব কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, আমাকে বের করে দিয়েছে। ওই বোর্ড অফ ডিরেক্টর আমি বানিয়েছি ওকে, আমি। আর উনি আমাকেই বের করে দিয়েছেন। কি অবস্থা করেছে আমার! প্রতিশোধ তো নিতেই হতো। কিছু লোকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চাইছিলে? হ্যাঁ, এই বিল্ডিং এ যে সমস্ত নিরীহ লোকেরা আছে তারা কি ক্ষতি করেছিল তোমার? রাঘব আর তার মেয়েরও প্রাণ নিয়েছো তুমি, আর তারপরেও এই বিল্ডিংটাকে প্ল্যান করে শেষ করতে চাইছিলে। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। এটা কি জানো? ডিএনএ রিপোর্ট স্যার। তাহলে এটাও জানো যে এর রিপোর্টে কি লেখা আছে। আর তারপরেও তুমি চাইছো যে আমি মেনে নেব যে তুমি কোনো দোষ করনি, তুমি দোষী নও। স্যার স্যার আপনি আমাদের শিখিয়েছেন সত্যের থেকে বড় এই পৃথিবীটার কিচ্ছু নেই স্যার। এই কেসটার সত্যিটাও তাই স্যার। আমি কাউকে খুন করিনি স্যার, সত্যি বলছি স্যার। তুমি যদি খুন না করে থাকো তাহলে তোমার রক্ত ওই অস্ত্রতে লাগলো কি করে পঙ্কজ? আমি জানি না স্যার। ড্যাম ইট! জানো না মানেটা কি? হ্যাঁ, এই যে তোমার হাতে চোট লেগেছে, ওই যে রক্ত চিহ্নটা রয়েছে, সেটাই চিৎকার করে বলছে খুনি তুমি পঙ্কজ, তুমি। আমি আপনাকে বলেছিলাম স্যার, আমি অটো করে যখন ব্যুরো আসছিলাম তখন কেটে গেছিল স্যার। স্যার, এটাও তো হতে পারে যে কেউ পঙ্কজকে ফাঁসানোর চেষ্টা করছে। পঙ্কজ, যে লোকটা তোমার হাত কেটেছিল, হয়তো সেই তোমার রক্তের স্যাম্পল নিয়ে গেছে ক্রাইম সিনে রাখার জন্য। স্যার না স্যার, স্যাম্পল ছিল না ওর কাছে। ও যখন আমার হাত কেটেছিল তখন
সঙ্গে সঙ্গে রক্ত বেরোয়নি স্যার। ও চলে যাবার পর আমার রক্ত বেরিয়েছিল। ওর কাছে আমার স্যাম্পল থাকতেই পারে না স্যার। যদি তোমার রক্ত কেউ না নিয়ে থাকে তাহলে তোমার রক্ত ক্রাইম সিনে শুধু একটা কারণেই যেতে পারে পঙ্কজ, আর সেটা তখনই যখন তুমি ওখানে খুন করতে গিয়েছিলে। স্যার এ তো অদ্ভুত ব্যাপার। স্যার পঙ্কজ যদি মিথ্যে বলতো, আমাদের বিভ্রান্ত করতে চাইতো, তাহলে তো বলতেই পারতো যে ওর স্যাম্পল কেউ নিয়ে চলে গেছে, কিন্তু ও আমাদের সত্যি বললো। তাহলে ওর সত্যির কি কোনো দাম নেই স্যার? হ্যাঁ অভিজিৎ, সত্যির অনেক দাম আছে, কিন্তু আপাতত এই কেসের একটাই সত্যি। এই খুনের একজনই সাসপেক্ট, আর সে হলো পঙ্কজ। আমি তোমাকে সিআইডি থেকে সাসপেন্ড করছি। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি খুন করিনি, আমি আমার বাবার দিব্যি করে বলছি স্যার। তোমার গান আর ব্যাচ। স্যার, একজন ছেলে তার বাবার শ্রাদ্ধের দিন কিভাবে তার মিথ্যে দিব্যি কাটতে পারে স্যার? আমি তোমাকে জিজ্ঞেস করিনি ফেডরিক। গান আর ব্যাচ। এটা অন্যায় হচ্ছে, এটা খুবই অন্যায় হচ্ছে। নো অফেন্স স্যার, কিন্তু আপনি আপনি সবসময় আমাদের উপর এইভাবে সন্দেহ করতে পারেন না স্যার। এটা তুমি কি বলছো অভিজিৎ? কি ভুল বললাম আমি? যখনই কোনো সিআইডি অফিসারকে মিথ্যে ব্লেম দেওয়া হয়েছে, আপনি আমাদের উপর কখনোই ভরসা করেন না। এটা তুমি কি বলছো অভিজিৎ? আমি তোমার কাছে এটা আশা করিনি। স্যার আমাদেরও আপনার কাছে কিছু আশা থাকে স্যার। আপনার একটা ইশারায় আমরা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত থাকি। তাহলে এটুকু আশাও কি অন্যায় যে আপনি খারাপ সময় আমাদের পাশে থাকবেন, আমাদের আপনি সহযোগিতা করবেন? তোমাদের আমি সহযোগিতা করি না? সত্যিটা জানার চেষ্টা করিনি? সত্যিটা জানার চেষ্টা করে অনেকবার আপনি আমাদের আত্মসম্মানে আঘাত করেছেন স্যার। আমাদের দায়িত্ব আর কর্তব্যকে আপনি সন্দেহ করেছেন। যখন আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, আপনি আমার উপরে ভরসা করেননি স্যার। আর যতক্ষণ পর্যন্ত অভিজিৎ নিজেকে নির্দোষ প্রমাণিত করছে, ওকে জেলেই থাকতে হবে। যখন দয়াকে মিথ্যে অপবাদ দেওয়া হয়, তখন ওকেও আপনি ভরসা করেননি স্যার।
কিন্তু হয়তো আপনি একটা কথা ভুলে গেছেন, একবার আপনাকেও এরকম মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল স্যার। সেই মুহূর্তে আমাদের মধ্যে কেউ আপনাকে সন্দেহ করেনি। আমরা শক্ত দেওয়াল হয়ে আপনার সামনে দাঁড়িয়েছিলাম স্যার, যাতে আপনাকে কেউ ক্ষতি করতে না পারে। তাহলে আমাদের খারাপ সময় কি আপনি আমাদের পাশে দাঁড়াতে পারেন না? অভিজিৎ কোনো অপরাধীর থেকেও বিপজ্জনক একজন ইমোশনাল সিআইডি অফিসার। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ অভিজিৎ। আমি তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। পুরবী, আজ থেকে পঙ্কজের কেস তোমরা দুজনে ইনভেস্টিগেট করবে, শুধু শুধু তোমরা দুজনে। ঠিক আছে স্যার। এখন আমার উপরে আপনার এতটুকুও ভরসা নেই যে এই কেসটাকে আমি নিউট্রাল ভাবে দেখতে পারবো কিনা। এত বছর ডিউটির পর এরকম মেডেল তো ভাগ্যবানেরাই পায়। থ্যাংক ইউ স্যার। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়িয়ে পড়ো। চলো এটাও করে দেখে নি। আপনি এসে গেছেন স্যার। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। আরে এ তো নকল। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। হোয়াট? কখন? আচ্ছা ঠিক আছে। অভিজিৎ, বিক্রম বিজয় খুন হয়েছে। বিক্রম বিজয় মানে ওই কেলেঙ্কারি কেসের? হ্যাঁ হ্যাঁ, ওই বিক্রম বিজয় আজও আইনকে ফাঁকি দিয়ে পালাচ্ছিল, আর আজও খুন হয়েছে ওরই বাড়িতে। একদিন না একদিন তো এটা হওয়ারই কথা ছিল স্যার। এত শত্রুও পুষেছে ঘরের মধ্যে। স্যার আই এম রিয়েলি সরি স্যার, একটু লেট হয়ে গেলাম। কি ব্যাপার পঙ্কজ, কোথায় ছিলে তুমি? স্যার আসলে বাবার শ্রাদ্ধ ছিল আজ, তাই মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠিক আছে। আর এটা হাতে কি হয়েছে? আরে স্যার আসতে গিয়ে লেগে গেল, তেমন কিছু না, খুব বেশি লাগেনি স্যার। ঠিক আছে, তৈরি হয়ে নাও, একটা মার্ডার কেস এসেছে। আর শোনো, কার আবার মার্ডার হলো? বিক্রম বিজয়ের।
সিআইডি? হ্যাঁ স্যার আমি গোপাল, বিক্রম স্যারের ম্যানেজার। এই তিনজন কারা? এ মোহিত, বিশাল আর ও হলো রাঘব। এরা স্যারের সিকিউরিটি গার্ডস। ও, আর ইনি? ইনি বিক্রম স্যারের ওয়াইফ মধু ম্যাডাম, আর বাকিরা সব স্টাফ। বডি কোথায়? স্যার বডি ভেতরে আছে। এই ঘাড়ে আঘাত করেছে আর পেট আর বুকেও মেরেছে। খুনি এটা শিওর হতে চেয়েছিল যে কোনোভাবেই যেন এ বেঁচে না যায়। মনে হচ্ছে এটা দিয়ে আঘাত করেছে এর উপর। বিক্রমের ফোনে শেষ মেসেজটা কোনো আননোন নাম্বার থেকে এসেছিল। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়াও। পিঠ আমার দিকে মানে ওই লোকটা কি একে নিজের মুখ দেখাতে চাইনি নাকি? এই দেখুন স্যার, ফুলদানি থেকে আমি কি পেয়েছি। অডিও রেকর্ডিং ডিভাইস। অডিও রেকর্ডিং ডিভাইস মানে এই রুমের মধ্যে যা কথাবার্তা। ও যেভাবে প্রস্তুতি নিচ্ছিল ওটা দেখে তো মনে হচ্ছিল যেন ওনার কোনো বিশেষ ক্লায়েন্ট হবে, আর উনি বিক্রমের সাথে দেখা করতে চাইছিলেন। এই ক্লায়েন্ট বিক্রমের কন্ট্যাক্ট এলো কি করে? স্যার আমার জন্যে ও আগে আমাকে কন্ট্যাক্ট করেছিল। ও বিক্রম স্যারের পুরো ইতিহাস ভালো করে জানতো, আর বিক্রম স্যার ওর এই হোমওয়ার্কে খুব ইমপ্রেসড হয়েছিল, আর উনি আমাকে মিটিং ফিক্স করতে বলেছিলেন। আপনি ওর সঙ্গে আগে দেখা করেছিলেন? না স্যার, ওই ফোন করেছিল, আর সেটাও প্রাইভেট নাম্বার থেকে। তাহলে আপনারা মিটিং এর আগে সবকিছু দেখে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই রুমটা খুব ভালো করে চেক করে নিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে এই অডিওর রেকর্ডিং ডিভাইস এটা রুমের মধ্যে এলো কি করে? স্যার এটা কোথায় ছিল? ফ্লাওয়ার পটের মধ্যে। ফ্লাওয়ার পটে? ওটা তো তুই চেক করেছিলিস না মোহিত? আমি চেক করেছিলাম স্যার, কিন্তু আমি এটা ফ্লাওয়ার পটে দেখতে পাইনি। দেখতে পাননি? আগে না। আচ্ছা, কিভাবে তুমি দেখলে না? ব্যুরো চলো, ওখানে সবাই খুব ভালোভাবে দেখতে পায়। মোহিতের উপর নজর রাখবে। গুলি চালাবে না। কৈলাস স্যার আপনি? কে ইনি? ইনি সিবিআই অফিসার কৈলাস বাবু। কেমন আছেন স্যার? দারুণ। কি ব্যাপার স্যার, হঠাৎ করে আপনি আমাদের রাস্তা আটকে দিলেন? অভিজিৎ আমার ওই লোকটাকে চাই যে তোমাদের সিআইডির গাড়িতে বসে আছে। মোহিত? ও ও আমাদের অপরাধী স্যার, ওকে আমরা ব্যুরোতে নিয়ে যাচ্ছি ইন্টারোগেট করার জন্য। না অভিজিৎ, ও অপরাধী নয়, ও একজন সিবিআই অফিসার। কি বলছেন আপনি? এই মোহিত সিবিআই অফিসার? কিন্তু স্যার এ তো ওই বিক্রমের ওখানে গার্ডের চাকরি করছিল। দেখাবার জন্য, সত্যিটাকে লুকোবার জন্য। কিরকম সত্যি স্যার? মোহিত একজন আন্ডার কভার। ও আমার কথাতেই ওখানে ডিউটি করছিল, আর আমার কথাতেই ও বিক্রমের ওখানে রেকর্ডিং ডিভাইসটা লাগিয়েছিল। আর এই কারণে কিছুই বলতে হচ্ছিল না। আন্ডার কভার মরে যাবে, কিন্তু প্রোটোকল ভাঙবে না। না ঠিক আছে স্যার, ওই অ্যাকচুয়ালি কিছু জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, খুনের ব্যাপার তো, জাস্ট জেনারেল জিজ্ঞাসাবাদ। আর আমরা ওই অডিও রেকর্ডিংটা পেতে পারি স্যার? আমরা জানতে চাই যে খুনি আর বিক্রমের মধ্যে কি কথা হয়েছে। আপনি এসে গেছেন স্যার।
আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। এটা নকল। আরে, মনে হচ্ছে এই বিক্রম বিজয় খুনিকে চেনে, সেই কারণে খুনি ওকে নিজের মুখ দেখতেই দেয়নি। আর যখন বিক্রম জানতে পারে যে যে টাকাগুলোকে দেওয়া হয়েছে সেগুলো নকল, তখন সে বিক্রমকে খুন করে আর ব্যাগ নিয়ে চলে যায়। একটা কাজ করি আমরা, এই মোহিতকে, আন্ডার কভার পুলিশকে কিছু জিজ্ঞাসাবাদ করি। আই এম সরি স্যার, এই কেসটা এখনো বন্ধ হয়নি। এই জন্য আমি যদি আপনাদের এর থেকে যদি কিছু বেশি বলি তাহলে প্রোটোকল ভাঙা হবে, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। দেখো মোহিত, আমি তোমার প্রোটোকলকে রেসপেক্ট করি। এমন তো কিছু পেয়েছো তোমার ইনভেস্টিগেশন চলাকালীন যেটা হয়তো তোমার প্রোটোকলের মধ্যে পড়ে না, আর সেই জন্য তুমি আমাদের কিছু বলতে পারো। কিছু তো একটা বলবে যে সূত্র ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি। আমি আপনাদের শুধু এটা বলতে পারি যে গত কয়েক বছর ধরে সিবিআই এই বিক্রমের পিছনে পড়েছিল। আজ থেকে 15 বছর আগে সাল 2002-তে সিবিআই এক আন্ডার কভার অফিসারকেও বিক্রমের পিছনে লাগিয়েছিল কিছু বিশেষ প্রমাণ জোগাড় করতে, কিন্তু কিছু পাওয়া যায়নি। আর আনফর্চুনেটলি আমাদের এই অফিসার মারা যান। এক মিনিট, নাম কি ছিল এই অফিসারের? ইন্সপেক্টর অধিরাজ। ইন্সপেক্টর অধিরাজ? এই বোতলে যে রক্তটা আছে, এই রক্তে বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে। বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে? তুমি বলতে চাইছো অন্য কেউ ছিল? কে ছিল সালুকে? ক্রিমিনাল ডাটাবেসের সঙ্গে কম্পেয়ার করে দেখেছিলে, ম্যাচ করে দেখেছিলে তুমি? তার দরকার পড়েনি। প্রয়োজন ছিল না কি বলছো সালুকে? সেটা কার ডিএনএ? ওই ডিএনএ পঙ্কজের। হোয়াট? ওই ডিএনএ পঙ্কজের? আমাদের পঙ্কজের? আমাদের পঙ্কজের। এটা কি করে হতে পারে? সিআইডি অফিসার হলো পঙ্কজ। সিআইডি অফিসার পঙ্কজ খুন করতে পারে? আমাদের একজন অফিসার খুনি? কিন্তু স্যার, পঙ্কজ কেন খুন করতে যাবে? সেটাই তো, সিআইডি অফিসার কেন খুন করতে যাবে? স্যার, বিক্রমের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে পুলিশ একটা বেবারিশ মোটরসাইকেল পেয়েছে স্যার। কার মোটরসাইকেল ছিল ওটা? স্যার, ও পঙ্কজের ওটা। ভাবছিলাম তাই। তার মানে পঙ্কজের বাইকটা পাওয়া গেল ওখানে, আর আপনাদের কারুর অবাক লাগলো না? ফ্রেডি, বিক্রম বিজয় যে মারা গেছে আজ 15 বছর আগে, অধিরাজ বাবু পঙ্কজের বাবা একটা আন্ডার কভার কপ বডিগার্ড সেজে বিক্রম বিজয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, আর সেই কারণে ও মারাও গেছে। তার মানে স্যার, পঙ্কজ এটা ভাবে যে পঙ্কজের বাবার মৃত্যুর পিছনে এই বিক্রম বিজয়ের হাত রয়েছে, আর এই জন্য ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। পঙ্কজ এখন কোথায়? আরে স্যার, আপনারা? আরে এই প্রশ্নটাই তো আমরা তোমাকে জিজ্ঞেস করছি। তুমি এখানে কি করছো? তুমি তো অসুস্থ ছিলে। আরে স্যার, বাইক চুরি হয়ে গেছিল আমার। এই সামনের থানাতেই রিপোর্ট লেখাতে এসেছিলাম। এই দেখুন। আমরা জানি তোমার বাইকটা কোথায়। আপনারা কি করে জানলেন স্যার? তোমার বাইক বিক্রম বিজয়ের বাড়ির কাছে পেয়েছি। সেই বিক্রম বিজয় যে তোমার বাবার খুনি। যখন বিউরোতে এসিপি স্যার বললো যে বিক্রম বিজয়ের খুন হয়েছে, তখন তুমি জানতে না ওই বিক্রম বিজয়? হ্যাঁ স্যার। আরে তাহলে তুমি বিউরোতে কেন বললে না? তোমার বলা উচিত ছিল যে বিক্রম বিজয়ই তোমার বাবার খুনি। স্যার, বাবার শ্রাদ্ধ ছিল স্যার।
মন্দির থেকে ব্যুরো আসছিলাম, ওনার ব্যাপারেই ভাবছিলাম, আর কিছু খেয়াল ছিল না স্যার। একদম কিচ্ছু মাথায় আসছিল না, বুঝতেই পারছিলাম না কি করব। আর এই যে তোমার হাতটা কাটা, এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার এটা তো মন্দির থেকে যখন আমি অটোতে ফিরছিলাম। কি হলো স্যার? তাহলে একজন অচেনা লোক আঘাত করে চলে গেল, হ্যাঁ? এমনি অকারণে? স্যার আমি জানি বিশ্বাস করাটা একটু কঠিন, কিন্তু এটাই সত্যি। আচ্ছা পঙ্কজ, তুমি সবসময় তো বাইকে করে বিউরোতে আসতে, হঠাৎ তুমি অটো করে কেন এলে? হঠাৎ করে না স্যার, আমার বাইক তো দুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। তাহলে তোমার খারাপ হয়ে যাওয়া বাইকটাকেও নিয়ে গেল, সে ওটাকে রিপেয়ার করলো, আর ঠিক হয়ে যাওয়ার পর ওটাকে একটা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে এলো, তাও কাকতালীয় ভাবে এমন একজনের বাড়িতে ফেলে